আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যখন সাংবাদিকরা এই সংক্রান্ত প্রশ্ন করেছিলেন, তিনি বেশ সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তির সঙ্গে বলেছিলেন যে আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে? না মাননীয় স্পিকার, আমরা কেউ আশা করি না যে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা দেশের বাইরে ভিক্ষার ঝুলি হাতে ভিক্ষা করতে যাবেন। তবে একই সঙ্গে বাস্তবতার ব্যাপারে চোখ বন্ধ করে থাকলেও তো হবে না। মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রতি বছরই বাজেট দেওয়ার সময় আমরা নির্ঝরের মতন স্বপ্ন দেখি এবং সারা বছর ধরে সেই স্বপ্নভঙ্গের ফল আমাদের ভোগ করতে হয়। মাননীয় স্পিকার, এই বাজেটে ব্যয় ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, আয় মাত্র 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। এটুকু হলেই হতো মাননীয় স্পিকার, কিন্তু আয় 6,95,000 কোটি টাকা যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেটা কোনো বছরই এই আয় রাজস্ব আদায় করা যায় না। ফলে যেটা হয়, ঘাটতি বাড়তেই থাকে এবং সেই ঘাটতির জন্য আমরা দেশি বিদেশি ঋণ কিংবা বিনিয়োগের উপর নির্ভর করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করেছেন। আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার, আমি জানতে চাই চীনের কাছ থেকে আমাদের ঋণের কোনো আশ্বাস আমরা পেয়েছি কিনা, পেয়ে থাকলে সেই ঋণের আশ্বাসের পরিমাণ কত, কিংবা বাংলাদেশে তারা কোনো বিনিয়োগ করবে কিনা, এরকম কোনো আশ্বাস এসছে কিনা, সেটাও আমি আপনার মাধ্যমে জানতে চাইছি। মাননীয় স্পিকার, আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যখন সাংবাদিকরা এই সংক্রান্ত প্রশ্ন করেছিলেন, তিনি বেশ সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তির সঙ্গে বলেছিলেন যে আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে? না মাননীয় স্পিকার, আমরা কেউ আশা করি না যে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা দেশের বাইরে ভিক্ষার ঝুলি হাতে ভিক্ষা করতে যাবেন। তবে একই সঙ্গে বাস্তবতার ব্যাপারে চোখ বন্ধ করে থাকলেও তো হবে না, কারণ আমাদের ঘোষিত ঘাটতি হচ্ছে 2,43,000 কোটি টাকা এবং সেই একই সঙ্গে গত 4 বছর ধরে বাংলাদেশে চলমান উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতি, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, রাজস্ব আহরণে বড় ঘাটতি, খেলাপি ঋণের বৃদ্ধি, ব্যাংকের তারল্য সংকট, জ্বালানি সরবরাহে অব্যাহত সীমাবদ্ধতা ইত্যাদির মুখোমুখি চলছি আমরা। সুতরাং মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর দীর্ঘ প্রাণবন্ত গঠনমূলক আলোচনার জন্য আমি এই মহান জাতীয় সংসদের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সদস্যবৃন্দ তাদের বক্তব্যে জনগণের প্রত্যাশা, বাজেটের চ্যালেঞ্জ এবং উক্ত চ্যালেঞ্জ হতে উত্তরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন। সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্যই হল মতের ভিন্নতা থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে সবাই একত্রে কাজ করা। মাননীয় স্পিকার, সংসদের বাইরেও অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। আমরা এসব মতামত গভীর মনোযোগের সঙ্গে বিবেচনা করেছি। দায়িত্বশীল সমালোচনা ও গঠনমূলক পরামর্শকে আমরা স্বাগত জানাই। আমি বিশ্বাস করি এই আলোচনা বাজেটকে আরো সমৃদ্ধ ও সুদৃঢ় করবে। মাননীয় স্পিকার, আমরা যে সময়ে বাজেট প্রণয়ন করেছি তখন একদিকে ছিল ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত প্রাতিষ্ঠানিক কাঠামো, অন্যদিকে ছিল একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা। তাই এই বাজেট কেবল সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি নয়, এটি জনজীবনে স্বস্তি আনা, অর্থনৈতিক পুনরুদ্ধার, কাঠামোগত সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদ সহ বিভিন্ন পর্যায়ে বাজেট নিয়ে আলোচনা এবং গণমাধ্যমে প্রকাশিত মতামতের মূল ফোকাস ছিল মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ, বাজেট ঘাটতি অর্থায়ন, ব্যাংকিং খাতের সংস্কার, কর্মসংস্থান, বিনিয়োগ এবং অর্থনীতির সামগ্রিক পুনরুদ্ধারের বিষয়। আমি মনে করি এসব প্রশ্ন স্বাভাবিক এবং যৌক্তিক, কারণ জনগণ জানতে চায় বর্তমান চ্যালেঞ্জসমূহ কার্যকরভাবে মোকাবেলা করে
আমরা কিভাবে অর্থনীতিকে একটি শক্তিশালী ও টেকসই ভিত্তির উপর দাঁড় করাবো। এখন আমি এ লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আমাদের গৃহীত কৌশলসমূহ তুলে ধরছি। সামষ্টিক অর্থনীতি, মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি। মানে স্পিকার, অনেকের বক্তব্যে অনেক সরাসরি প্রশ্ন আছে, আমি এইসবের একটা একটা করে উত্তর দিতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমার বক্তব্যে আমি যে কথাগুলো বলেছি মনে করি তাই প্রত্যেকের প্রশ্নের উত্তর আমার বক্তব্যের মধ্যে থাকবে। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদের অনেক সম্মানিত সদস্য, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ জানতে চেয়েছেন বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতায় 7.5% ও প্রবৃদ্ধি 6.5% ক্ষেত্রে আমাদের নির্ধারিত প্রাক্কলন কতটা অর্জনযোগ্য। এটা অনস্বীকার্য যে আমরা উত্তরাধিকার হিসেবে একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি। বিগত 1.5 দশকের ভুল নীতি, লুটপাট ও অর্থ পাচার সহ সার্বিক খাতের উপর কায়েমি স্বার্থের নিয়ন্ত্রণ, কারসাজির মাধ্যমে টাকার মূল্যমান কৃত্রিমভাবে বাড়িয়ে রেখে মুদ্রা বিনিময় হারে চরম অস্থিতিশীলতা সৃষ্টি এবং এর ফলে ব্যক্তি খাতের মূলধনের একটি বড় অংশের ক্ষয়ক্ষতি, ওয়াইপড আউট অ্যাকচুয়ালি, বাংলাদেশের অর্থনীতিকে চরমভাবে বিপর্যস্ত করেছে। মানে স্পিকার, প্রাইভেট সেক্টর ব্যক্তি খাতের মূলধনের একটি বড় অংশ ইরোশন হয়ে গেছে, ওয়াইপড আউট হয়ে গেছে এই টাকার কৃত্রিম মূল্যমানের কারণে। বাংলাদেশের অর্থনীতিকে চরমভাবে বিপর্যস্ত করছে। একই সাথে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি বাজারে সৃষ্ট অনিশ্চয়তা এবং বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ এই পরিস্থিতিকে আরো গভীর করে তুলেছে। যদিও ইতিমধ্যে আমাদের সরকারের গৃহীত নীতি পদক্ষেপের ফলে এবং জনগণের সহযোগিতায় আমরা ধৈর্য ও পেশাদারিত্বের সাথে এই সংকট অনেকটা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সঠিক নীতি কৌশল অনুসরণের পাশাপাশি জনগণের একাগ্রতা ও ঘুরে দাঁড়ানোর প্রবল ইচ্ছাশক্তি এই অবস্থা হতে সফল উত্তরণের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত প্রবৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। সেই লক্ষ্যে আমরা পুনরুদ্ধার, উত্তরণ এবং দ্রুত পুনর্গঠন 3R, রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন কৌশল বাস্তবায়ন করছি। মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মাধ্যমে বিশেষ করে কৃষি, শিল্প ও সেবা খাত এবং রপ্তানি ও প্রবাস আয় অগ্রগতি সাধন এবং দেশের মানুষের উৎপাদনশীল সক্ষমতার উপর ভর করে আমরা অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এসব উদ্যোগের ফলে ধাপে ধাপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এবং জনজীবনে স্বস্তি আসবে। মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরের জন্য আমাদের প্রাক্কলিত জিডিপি 6.5% অর্জন নিয়েও কিছুটা সংশয় প্রকাশ করা হয়েছে। আমি মনে করি প্রবৃদ্ধি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি অর্থনীতির সামগ্রিক কার্যক্রম, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং আস্থার প্রতিফলন। তাই আমরা সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, শিল্প, কৃষি ও আইসিটি সহ সেবা খাত এবং অর্থনীতির সকল প্রতিশ্রুতিশীল খাতের সম্প্রসারণ, ক্রিয়েটিভ অর্থনীতির খাতসমূহকে অর্থনীতির মূল ধারায় এনে দেশব্যাপী উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করছি, যা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% অর্জনে সহায়ক হবে। বাজেট, রাজস্ব আহরণ ও ঋণ ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ সংক্রান্ত প্রাক্কলিত লক্ষ্যমাত্রা এবং বাজেট ঘাটতি অর্থায়ন নিয়েও অনেকের উদ্বেগ প্রকাশ করেছেন। রাজস্ব ব্যবস্থাপনাকে করদাতা বান্ধবকরণ ও রাজস্ব আহরণের স্বচ্ছতা আনয়ন আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। আমরা করের হার বৃদ্ধি করে নয়,
বরং কর ভিত্তি সম্প্রসারণ করার মাধ্যমে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রায় পৌঁছতে চাই। এছাড়াও রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথকীকরণ, এখানে একটু বলতে হয় মাননীয় স্পিকার, এনবিআর এর বাইফার্কেশনের বিষয়টা ছিল, সেটাকে আমরা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি। বেসিক্যালি এনবিআর এর ট্যাক্সেশন পলিসি নিয়ে মানুষের মধ্যে একটু কনসার্ন আছে। এই জন্য আমরা যে ট্যাক্সেশন পলিসি যারা করবে সেই জায়গাটা একটা এক্সপার্ট গ্রুপের মাধ্যমে ট্যাক্স পলিসি করতে চাই মাননীয় স্পিকার। কারণ ট্যাক্স পলিসিতে আপনার ইনকনসিস্টেন্সির কথা বলা হচ্ছে, প্রিডিক্টেবিলিটির অভাব মনে হচ্ছে, স্বচ্ছতার অভাব মনে হচ্ছে। এই কারণে আমরা এই কমিটির মাধ্যমে ট্যাক্স নীতি প্রণয়নে একটি বড় ধরনের পরিবর্তন আনতে চাই মাননীয় স্পিকার। পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণ ডিরেগুলেশন এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নিচ্ছি। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্র বিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান এর আওতায় বাইরে থাকবে মাননীয় স্পিকার। এটা নিয়ে একটু কনসার্ন ছিল, আমি একটু এই জন্য জোর দিয়ে বললাম যে মুদির দোকান এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আসবে কিনা, এরা আওতার বাইরে থাকবে মাননীয় স্পিকার। চলতি অর্থ বছরে অর্থনীতিতে স্থবিরতা সত্ত্বেও মাত্র 4 মাসের মধ্যে আমাদের সরকারের গৃহীত উদ্যোগ সমূহের কারণে রাজস্ব ব্যবস্থাপনায় গতি আসার ফলে ইতিমধ্যেই শুধুমাত্র এনবিআর রাজস্ব আদায় প্রথমবারের মতো 4 লক্ষ কোটি টাকার মাইলস্টোন অতিক্রম করেছে মাননীয় স্পিকার। এটা আরো বাড়বে মাননীয় স্পিকার। আমরা আশাবাদী যে উল্লেখিত পদক্ষেপ সমূহ বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং আগামী বছরের জন্য এনবিআর এর জন্য নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং হলেও তা অর্জন করা সম্ভব হবে মাননীয় স্পিকার। আমরা সরকারি বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সরকারি ব্যয়ের ক্ষেত্রেও দক্ষতা বৃদ্ধি, টেকসই ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে বাজেট ঘাটতিকে সহনীয় পর্যায়ে রাখার নীতি অনুসরণ করছি। আমরা ক্রমান্বয়ে পরিচালন ব্যয় কমিয়ে, দিস ইজ ইম্পর্টেন্ট মাননীয় স্পিকার, এটা খুবই ক্রিটিক্যাল ইস্যু, 2-3টা তার মধ্যে একটা অন্যতম। আমরা ক্রমান্বয়ে পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। সেই লক্ষ্যে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ 2025-26 অর্থ বছরে 27.27% হতে 26-27 অর্থ বছরে 33.70% উন্নীত করার প্রস্তাব করছে। মাননীয় স্পিকার, এখানে উন্নয়ন ব্যয় বৃদ্ধির একটা বড় পরিবর্তন এসেছে। অন্যদিকে পরিচালন ব্যয়, যেটা নিয়ে অনেক কনসার্ন, অনেকে বলেছেন যে পরিচালন ব্যয় বাড়ছে, উন্নয়ন ব্যয় কমছে, এইটার গ্যাপটা বাড়ছে। সেজন্য পরিচালন ব্যয়ের ব্যাপারে সেটা হচ্ছে মাননীয় স্পিকার, 2025-26 অর্থ বছরে 72.73% থেকে 2026-27 অর্থ বছরে 66.30% নামিয়ে আনার প্রস্তাব করছি। পরিচালন ব্যয় কমছে, উন্নয়ন ব্যয় বাড়ছে মাননীয় স্পিকার। ফ্যাসিবাদী সরকারের সময়ে প্রয়োজনে অপ্রয়োজনে ব্যাপক হারে ঋণ গ্রহণের মাধ্যমে দেশের ঋণ ধারণ সক্ষমতাকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে, যার ফলে আমাদের ঋণ ধারণ সক্ষমতার ঝুঁকি নিম্ন থেকে মধ্যম মানে অবনমিত হয়েছে। আমাদের রেটিং কমে গেছে, যেখানে নিম্ন হারে ছিল এখন এটা মধ্যম লেভেলে চলে আসছে, অর্থাৎ এটা আমাদের সব কস্টকে বাড়িয়ে দিচ্ছে। 24-25 অর্থবছর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে
24-25-এ 21,44,034 কোটি টাকায়, যা জিডিপির 38.61%। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ 11,94,853 কোটি টাকা, যা জিডিপির 21.51%। অন্যদিকে বৈদেশিক ঋণের পরিমাণ 9,49,181 কোটি টাকা, যা জিডিপির 17.10%। আমরা উত্তরাধিকার সূত্রে পেলেও এই ঋণ ও ঋণের সুদ আমাদেরকে যথাসময়ে পরিশোধ করতে হচ্ছে, যা সরকারের রাজস্ব ব্যবস্থাপনার উপর চাপ সৃষ্টি করছে। এই ঋণ তো মাননীয় স্পিকার আমাদেরকে বইতে হচ্ছে, এবং এটার কষ্ট আমাদেরকে বইতে হচ্ছে, ইন্টারেস্ট বইতে হচ্ছে। এই অবস্থা হতে উত্তরণের মাধ্যমে ঋণ ধারণ সক্ষমতাকে পুনরায় নিম্ন ঝুঁকি পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছি। আমাদের রেটিং যেটা কমে গেছে এটাকে বাড়ানোর জন্য। মাননীয় স্পিকার, ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তর করছি। এই প্রক্রিয়ায় সরকারি বিনিয়োগের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বৃদ্ধির মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। আমাদের সরকারের ইনভেস্টমেন্টগুলোকে আমরা কোয়ালিটি ইনভেস্টমেন্টে নিয়ে যাচ্ছি। এবং কোয়ালিটি ইনভেস্টমেন্ট বলতে কি, প্রত্যেকটা প্রজেক্টে মাননীয় স্পিকার আমরা অ্যাপ্রুভ করছি অন দ্য বেসিস অফ 3-4টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, আচ্ছা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, থার্ড হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, ফোর্থ হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই 4টি ক্রাইটেরিয়া মিট না করলে মাননীয় স্পিকার আমরা কোনো প্রজেক্ট অ্যাপ্রুভাল দিচ্ছি না। আমাদের সরকার আগামী অর্থ বছরগুলোতে ঋণ জিডিপি অনুপাত ক্রমান্বয়ে কমিয়ে আনবে। এটা আগামী বছরগুলোকে ক্রমান্বয়ে কমিয়ে আসবে ইনশাআল্লাহ। ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যাংক বরোয়িং কমিয়ে আনার নীতির অংশ হিসাবে আগামী অর্থ বছরে এই খাত হতে ঋণ গ্রহণ 6,000 কোটি টাকা রাশির প্রস্তাব করছি। আমরা ব্যাংক থেকে ব্যাংক বরোয়িং কমাচ্ছি। এখন আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। আমাদের সরকার মধ্যমেয়াদে ব্যাংক হতে ঋণ গ্রহণ ক্রমান্বয়ে কমিয়ে আনবে, এটা অব্যাহত থাকবে। পুঁজিবাজার উন্নয়নের মাধ্যমে সরকারি অর্থায়ন কাঠামো, ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার পুনর্বিন্যাস করা হচ্ছে, এবং এই প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়নের ফলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহে বিকল্প অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে, সরকারের অর্থায়ন হ্রাস পাবে এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এর ফলে সরকারের একটি শক্তিশালী ফিসক্যাল স্পেস তৈরি হবে, এবং ধীরে ধীরে এই সকল সংস্থায় সরকারি ঋণ গ্রহণের পরিমাণ কমে আসবে। স্টেট ওন এন্টারপ্রাইজ থেকে আমরা গ্র্যাজুয়ালি তাদেরকে তাদের লস সাপোর্ট করতে গিয়ে একটা বড় এক্সপেন্ডিচার, যেটার কারণে ব্যাংকটাকে বড় করতে হয় মাননীয় স্পিকার, আমরা সেখান থেকে সরে আসছি। এখন অ্যাসেট সিকিউরিটাইজেশন, বন্ড মার্কেট উন্নয়ন, ইকুইটি ফাইন্যান্সিং ইত্যাদির মাধ্যমে পুঁজিবাজারে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সরবরাহ বৃদ্ধি করে বেসরকারি খাতের জন্য বিকল্প অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উদ্যোগ নিচ্ছি, যা ব্যাংক ব্যবস্থার উপর বেসরকারি উদ্যোক্তাদের নির্ভরতা হ্রাস করবে। এখন মাননীয় স্পিকার সবাই হাই স্ট্রিট ব্যাংক থেকে বড় করে, যেটা হওয়ার কথা ছিল না, যে কারণে আজকে হাই স্ট্রিট ব্যাংকগুলোর আজকে যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিকল্প অর্থায়ন পরিকল্পনা, অল্টারনেটিভ ফাইন্যান্সিং, আমাদের বিকল্প অর্থায়ন পরিকল্পনার অংশ হিসেবে হংকং, লন্ডন ও নিউ ইয়র্কে কেবল বাংলাদেশ বিনিয়োগের জন্য বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড, কেবল বাংলাদেশে বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড, এটা ফ্লোট করা হবে হংকং, লন্ডন স্টক মার্কেটে, এবং এটা শুধু বাংলাদেশে বিনিয়োগ হবে। এটা কোনো ঋণ নয়, ইট ইজ পিওর ইকুইটি। এটা কোনো সরকারের দায় নাই, এবং যারা ইনভেস্টমেন্ট করবে শুধু তাদেরই দায়। এসব তহবিল চালু হলে তার দেশের আর্থিক ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে বৈদেশিক বিনিয়োগ হিসাবে কাজ করবে। এটা অ্যাকচুয়ালি ফরেন ইনভেস্টমেন্ট পর্যায়ে পড়ে, যা সরকারি ও বেসরকারি উভয় খাতের বিনিয়োগ প্রকল্পে সহায়ক ভূমিকা পালন করবে।
মাননীয় স্পিকার, এই ইকুইটি কিন্তু সরকারও, সরকারি এসওই স্টেট ওন এন্টারপ্রাইজগুলো সেখানেও বিনিয়োগ হবে, সেখানে সরকারের চাপ কমে যাবে, আমাদের তাদেরকে যে সাবসিডাইজ করতে হয় তাদের লসের জন্য। সর্বোপরি আমাদের সরকার অভ্যন্তরীণ উৎস হতে ঋণ গ্রহণের ক্ষেত্রে বেসরকারি খাত যাতে কোনোভাবেই ক্রাউডেড আউট না হয় সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি সংসদ ও দেশের জনগণের আন্তরিক সহযোগিতায় আমরা অর্থনীতিকে আরো স্থিতিশীল, শক্তিশালী এবং টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। এগারোটি অগ্রাধিকারপ্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় ৭২,৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ ও ফ্রিজ করা হয়েছে। 11টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় ৭২,৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছেন সরকার কি করছে টাকা ফিরিয়ে আনার জন্য। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ইতিমধ্যে। মালয়েশিয়া এবং হংকং এর সঙ্গে 2টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে 11টি অগ্রাধিকার মামলার মধ্যে 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। 15টির বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে 60টির বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন। মাননীয় স্পিকার, ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে। আমানতকারীরা অনেক ডিস্ট্রেসের মধ্যে আছে, আমরা সবাই জানি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে তাদের আমানতের সুরক্ষা আমরা নিশ্চিত করব।